তুমি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2023-24 এবং 24-25 এই 2 বছরের প্রশ্ন প্যাটার্ন দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে এই বছরের প্রশ্নগুলো আসলে কেমন হইতে পারে। তো তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে প্রশ্নের প্যাটার্নের আসলে ভিন্নতাটা আসবে কি না, অর্থাৎ এই বছরে আসলে নতুন করে বা এই অধ্যাদেশ পাশ হওয়ার পর যেহেতু এইখানে আলাদাভাবে ভিসি নিয়োগ করা হয়েছে, তো প্রশ্নের আসলে ভিন্নতাটা আসবে কি না এবং আসলে কতটুকু আসবে। তো আমরা এই দুইটা বিষয় বা এই জিনিসগুলোকে যদি একটা অ্যানালাইসিস করি, অর্থাৎ আমরা যদি 2023-24 এবং 24-25 প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রশ্নের আসলে ভিন্নতাটা কতটুকু আসবে। ওকে, তো আমরা অলরেডি 2024-25 প্রশ্নের প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করছি এবং আজকে আমরা 23-24 এবং 24-25 কম্প্যারিজনমূলক একটা আলোচনা করব এবং এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব যে প্রশ্ন আসলে কিভাবে আসে। তো এইটার আগে আমরা নর্মালি জানতে হবে আমাদের প্রশ্নের প্যাটার্নটা বর্তমানে কেমন আছে। অর্থাৎ আমরা যদি দেখি বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25 এবং জিকে অংশ থেকে 50, এই টোটাল 100 নম্বরের ভর্তি পরীক্ষা তোমাদের এখন হচ্ছে। সো এই 100 নম্বরের এই নাম্বারে আসলে কোনো চেঞ্জ আসবে না, আসলে একটু প্রশ্নের আলাদা একটু মানগুলো উন্নত হইতে পারে। মান উন্নত বলতে কেমন বোঝাচ্ছি, যে তুমি যদি দেখো এখন জিকে প্রশ্ন যেহেতু এইখানে মেজর একটা অংশ, তার মানে জিকে অংশটাতে তাদের আসলে আরও বেশি ইম্প্রুভমেন্ট করা দরকার বা তারা আরও বেশি ইম্প্রুভ করবে। কারণ দেখো তুমি যদি এই শুধুমাত্র 2023-24 না বা 24-25 না, তুমি যদি আগের প্রশ্নগুলোও দেখো, এইখানে একটা আসলে প্রবলেম ছিল, সেটা সাম্প্রতিক প্রশ্নের তুলনামূলক কম ছিল। মানে তুমি যদি দেখো 50টা প্রশ্নের মধ্যে সাম্প্রতিক প্রশ্ন ছিল 6 থেকে 8টার মতো। তো ওই জায়গা থেকে তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখো, দেখবে এখন এরকম 30টার মধ্যেই 8 থেকে 10টা প্রশ্ন সাম্প্রতিক থেকে থাকে। তাইলে তুমি যদি হিসাব করো, তাইলে 15টার মধ্যে কমপক্ষে এইখানে 15+ প্রশ্ন সাম্প্রতিক থেকে আসা উচিত যদি প্রশ্নের মানটাকে আরও বেশি ভালো করতে চায়। তো আমরা এইসব সম্ভাবনা নিয়ে কথাবার্তা বলবো। তার আগে আমরা এই 2 বছরের অর্থাৎ গত 2টা অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করি বা একটু অ্যানালাইসিস করে দেখি। তো প্রথমত আমি যদি তোমাদেরকে আমাদের এই যে নির্ভর আমাদের ওয়েবসাইটে নিয়ে আসি এবং এইখানে আমাদের ই স্টাডি ফিচারের মধ্যে আসলে তুমি এই যে সবগুলো প্রশ্ন পেয়ে যাবা। তো আমি এই দেখো 24-25, আমি হচ্ছে 23-24 প্রশ্নটা আগে একটু দেখার ট্রাই করব, অর্থাৎ 23-24 সালের প্রশ্নটা আসলে কিভাবে আসলো বা এই বিশ্লেষণটা আমরা একটু দেখার ট্রাই করব। তো এইখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে এবং ওই প্রশ্নের টপিকগুলো কোন জায়গা থেকে আসছে এরকম করে 100টা প্রশ্ন মানে প্রতিটাই এরকম করে দেওয়া আছে। হ্যাঁ, তুমি যদি একটু খেয়াল করো দেখবা এরকম করে প্রত্যেকটা প্রশ্নই দেওয়া আছে যে কোন টপিক থেকে কোনটা প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। তো এই অ্যানালাইসিসটা আমরা এইভাবে এক এক করে দেখব না, আমরা এটার কম্বাইনলি একটা অ্যানালাইসিস দেখব। অর্থাৎ আমরা প্রথমত 100টা প্রশ্ন কোন কোন টপিক থেকে আসছে এই জিনিসটা একটু যাচাই করার চেষ্টা করব এবং কম্প্যারিজন করার চেষ্টা করব। তাহলে চলো আমরা একটু দেখি। এই যে এইখান থেকে দেখো আমি সবগুলোকে আলাদা আলাদা করেও লিখছি। এই যে 100 নম্বরের পরে এই যে 100টা প্রশ্নের তালিকা, মানে 100টা প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসছে। হ্যাঁ, তো এইখান থেকে দেখো 100টা প্রশ্নের তালিকা 1 থেকে 25 নম্বর প্রশ্ন তুমি যদি দেখো, দেখবা পদ প্রকরণ, পারিভাষিক শব্দ, সন্ধি, কাজী নজরুল ইসলাম মানে তোমার বাংলা প্রথম পত্র থেকে, এরপরে সিরাজউদ্দৌলা নাটক, হ্যাঁ, বানান শুদ্ধ, এই সমস্ত যতগুলো টপিক আছে দেখো এইরকম। অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্র বেস যে প্রশ্নগুলো সেগুলো নর্মালি এখানে হয়েছে। তো তুমি যদি মানে তোমাকে যদি আমি একটা ওভারভিউ দেই, দেখবা হচ্ছে ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্র এই দুইটার 50-50% মানে 50% করে করে এইখানে টোটাল তোমার 25টা প্রশ্ন করা হয়েছে। তো এই মানটা আসলে না মানে খুবই স্ট্যান্ডার্ড একটা মান, যে দুইটা থেকে সমপরিমাণ মুখস্থ অংশ সব কিছু মেলায়। তো এই মানটা এখানে তোমাদের কোনো চেঞ্জেস হবে না। তুমি শুধুমাত্র এই বছরেরটা না, আমি আগের বছরেরটা বা লাস্ট যে অ্যাডমিশনটা হইলো 24-25 ওইটা যদি দেখাই, সেম একটা তুমি প্যাটার্ন দেখতে পাবা। ওকে, এরপরে আসা হচ্ছে ইংরেজি অংশের মধ্যে। ইংরেজি অংশের মধ্যেও সেম তুমি দেখবা এইখানের প্রশ্নটার একটা বিশেষ গুরুত্ব আছে, সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নে আসলে প্রশ্ন করতো সেই প্যাটার্নগুলো আসলে এইখানে ফলো করা হইতো। কারণ যখন 7 কলেজ ছিল আর কি ঢাবির আন্ধারে, তো তখন কিন্তু হচ্ছে প্রশ্নগুলা পুরোপুরি ঢাবি কেন্দ্রিক বা ঢাবি থেকেই করা হইতো, পরীক্ষাগুলো ওইখান থেকে নেওয়া হইতো। তো ওই জায়গা থেকে তাদের প্রশ্নের সাথে একটা ইনফ্লুয়েন্স বা তাদের প্রশ্নের ইনফ্লুয়েন্সে এই প্রশ্নগুলো করা হইতো। মানে ঢাবিতে যেরকম করে বি ইউনিটে প্রশ্ন করা হয় সেই টাইপের বা কাছাকাছি টাইপের প্রশ্নগুলো এখানে করা হইতো। তো ওই জায়গা থেকে ইংরেজিতে এবার তোমাদের একটা ভিন্নতা আসবে, সেটা হলো
হলো কি যে আমরা সবাই জানি ঢাবি হচ্ছে ইংরেজি প্রথম পত্র বেস প্রশ্ন করে, মানে ইংরেজি ফার্স্ট পেপার। তো ওই ইংরেজি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসার যে দুইটা বা একটা প্রশ্ন আসতো, সেই প্রশ্নগুলো আর এখন করবে না। কারণ তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন ফলো করো, জাহাঙ্গীরনগর, আরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের প্রশ্নগুলো কিন্তু ফার্স্ট পেপার বেস অত বেশি থাকে না। তো যার কারণে তোমাদের ইংরেজি প্রশ্নের এই ভিন্নতাটা একটু এই বছর আসতে পারে। তার মানে ইংরেজি প্রথম পত্র পড়ার আসলে প্রয়োজন নাই। তুমি যদি দেখো এইখান থেকেও যদি দেখো এই যে টপিকগুলো আছে প্রত্যেকটাই এইচএসসি এর টপিক। তো এইখান থেকে আরেকটা জিনিস তোমাদের এবার বাড়ার সম্ভাবনা আছে, সেটা হলো যে এইচএসসি এর যে টপিকগুলো, এগুলোর পাশাপাশিও যে টপিকগুলো আছে সেগুলো থেকেও তোমাদের প্রশ্ন আসবে। তার মানে এইচএসসি এর টপিক ছাড়াও পার্টস অফ স্পিচ সহ মোটামুটি বেশ ভালো কিছু টপিক এখানে ইনক্লুড করা হবে, এবং মুখস্থ পাঠ থেকে যে প্রশ্ন আসার সম্ভাবনা বা যে প্রবণতাটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে থাকে সেই সম্ভাবনাটাও তোমাদের বাড়বে। তো কেন আমি এই কথাগুলো বলতেছি, কারণ একটা বিশ্ববিদ্যালয় যখন তাদের প্রথম প্রশ্নগুলো করবে বা তাদের প্রশ্নের প্যাটার্নটা যখন নিজের মতো করে করবে, তারা একটা অবশ্যই ভিন্নতা আনার চেষ্টা করবে। সো ওই ভিন্নতাটার কারণে আমরা ওই বিশ্ববিদ্যালয়টাকে চিনবো, যার কারণে এই বছর এই টাইপের প্রশ্নগুলো একটু চেঞ্জেস আসবে। হ্যাঁ, কারণ অলরেডি তোমরা যদি একটু মনস্তাত্ত্বিক লড়াই দেখবা ঢাবি থেকে আলাদা হওয়ায় আসলে এই টিচারদেরও প্রবণতা আছে, মানে কেউ কারো অধীনে থাকতে চায় না। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমার মনে হয় প্রশ্নে একটা বেশ ভালো ভিন্নতা আসবে, এবং তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো নিজের একটা প্যাটার্ন ফলো করবে। ওই জায়গা থেকে ঢাবিতে যে প্যাটার্নটাতে প্রশ্ন করা হয়তো সেই প্যাটার্নটা হুবহু তারা ফলো করবে না। ওকে, বা ঢাবি থেকে যে প্রশ্নগুলো করা হয়তো সেভাবে তারা ফলো করবে না। ওকে, এখন আসলে সাধারণ জ্ঞান, ওই যে সাধারণ জ্ঞানের যে কথাটা বললাম যে সাম্প্রতিক বেস প্রশ্ন অনেক বেশি হবে। তার মানে রিসেন্ট যে বিষয়গুলো, এখানে যেহেতু 50টা প্রশ্ন, সো এই 50টা প্রশ্নের মধ্যে 15+ প্রশ্ন তোমার সাম্প্রতিক বেস্ট হইতে পারে, আর বাকিগুলা বাংলাদেশ এবং আন্তর্জাতিক। আর এইখানে কিছু অদ্ভুত টাইপের প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোকে রিমুভ করে দেওয়া হইতে পারে। যেমন তুমি যদি দেখো এই যে এটাকে তোমার যদি দেখায় আমি বিজ্ঞান থেকে এই সমস্ত জেনারেল সায়েন্স থেকে, এই যে দেখো কমন টপিকগুলো যদি আমি তোমাকে একটু দেখাই, দেখবে এখান থেকে বিজ্ঞান সায়েন্স এই যে এগুলা, হ্যাঁ, বিজ্ঞান বিষয়ক প্রশ্ন, তারপরে এই যে রোগ ব্যাধি, হ্যাঁ, পরিবেশ, শক্তি সম্পদ। সো এই টাইপের প্রশ্নগুলো, এই যে ভৌগোলিক জিকে, এই টাইপের, মানে ভৌগোলিক বলতে ওই যে তোমাদের ভূগোল থেকে যেগুলো আসে, আর নর্মালি হচ্ছে জিওগ্রাফিক্যাল রিলেটেড জিকে আছে সেগুলো থেকে প্রশ্ন হবে। যেমন হচ্ছে তুমি যদি এরিয়া রিলেটেড যে প্রশ্নগুলো থাকে, হ্যাঁ, তো বিভিন্ন সম্মেলন, পরিবেশ, এই টাইপেরগুলো নিয়ে প্রশ্ন আসবে। বাট এই যে ডিরেক্ট এমন টাইপের টপিকগুলোকে বাদ দিবে, এবং আমার মনে হচ্ছে আইসিডিকেও তারা বাদ দিয়ে দিতে পারে। ওকে, তো মানে ঢাবির প্রবণতা হইলে এইচএসসি বেস্ট, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এরকম এইচএসসি বেস্ট আসলে প্রশ্ন কম করে। সেই জন্য এই সেকশনটাকে বাদ হয়ে বাকি যে সেকশনগুলো আছে সেগুলো নর্মালি হচ্ছে এই প্যাটার্ন পুরোপুরি ফলো করে আসলে কাজ হবে না। হ্যাঁ, কারণ এইখান থেকে বেশ পর্যাপ্ত এবং লিমিটেড কিছু প্যাটার্ন আছে। তো যেহেতু জিকে অংশ থেকে তাদের প্রশ্নের একটা ডাইভার্সিটি ক্রিয়েট করার সম্ভাবনা আছে বা পসিবিলিটি আছে, তো আমার কাছে মনে হয় আন্তর্জাতিক এবং বাংলাদেশের একটা ব্যালেন্স করে মোটামুটি সব টপিক থেকেই তারা অল্প অল্প করে কিছু প্রশ্ন করবে, যে কাজটা জাহাঙ্গীরনগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও করে, রাজশাহী, চট্টগ্রাম। সো এই টাইপের প্রশ্ন হইতে পারে। সো তোমাকে যদি আমি দেখাই যে এক নজরে ইংরেজি থেকে, বাংলা থেকে কোন কোন টপিকগুলো থেকে এই প্রশ্ন প্যাটার্নগুলো করা হইতো, হ্যাঁ, এটা 23-24-এরটা আমরা দেখতেছি। দেখো বাংলা থেকে বানান, হ্যাঁ, ব্যাকরণ থেকে এই যে এই টপিকগুলো থেকে প্রশ্ন হইতো, এবং সহ এটার পাশাপাশি হইলো বাংলা প্রথম পত্র বা সহপাঠ, গদ্য পদ্য যেগুলো আছে নর্মালি সেগুলো থেকে করা হয়েছে, এবং বাংলা সাহিত্য থেকে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাহিত্য কর্ম রিলেটেড। তো এই অংশটা কিন্তু থাকবে, মানে তোমাদের এটাতে আরও যোগ হইতে পারে বিভিন্ন যুগগুলা। ওকে, মানে তুমি বিলিভ মি এই বছরের প্রশ্নে তোমরা আলাদা একটা ভিন্নতা পাবাই। সো এই ভিন্নতাগুলো আসবেই এই জায়গা থেকে যে বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন করা হবে। ওকে, ইংরেজির টপিকগুলো দেখো, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইচএসসি এর যে টপিকগুলো হয় সেগুলা, কিন্তু এই বছর এই জায়গাতেও তোমরা আরও নানান টাইপের ডিফারেন্ট টপিক পাওয়া, যেমন পার্টস অফ স্পিচের টপিকগুলো বেশিই পাবা। ওকে, এছাড়াও অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো, মেমোরাইজিং পার্টগুলো তো অবশ্যই থাকবে, এবং ইংরেজি সাহিত্য থেকে তোমাদের লিটারেরি টার্ম, তারপরে হচ্ছে ফিগার অফ স্পিচ, পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এই জায়গাগুলো থেকেও প্রশ্ন করা হবে। ওকে, সো এই ক্লাসগুলা তুমি যদি পাইতে চাও একদম ফ্রিতেই, হ্যাঁ, এই যে এটা ইংরেজি লিটারেচারের এবং ইংরেজি গ্রামারের, এটার জন্য আমাদের একটা 27 ঘন্টার ফ্রি ক্লাস আছে। 27 ঘন্টায় ইংরেজি সব কিছু শেষ। এটাতে আমরা টোটাল 40টা টপিক শেষ করে ফেলছি, মানে এটার গ্রামারের 35টা টপিক এবং ইংরেজি লিটারেচারের 4টা বা 5টা টপিক, এই 39-40টা টপিক আমরা শেষ করছি। তুমি চাইলে ওই ক্লাসটা আমাদের করতে পারো। এটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আসবা,
এরকম করে তুমি ইউটিউবে সার্চ করবা হচ্ছে নির্ভর.net বা নির্ভর লিখে সার্চ করবা এই জায়গাতে নির্ভর.net, এই যে নির্ভর.net লিখে সার্চ করার পরে তুমি আমাদের এই যে এই প্লেলিস্টটাতে আসতে পারবা। হ্যাঁ, এই প্লেলিস্টটাতে তুমি যদি আসো, দেখো এই যে আমাদের ক্লাস দেওয়া আছে যে 27 ঘন্টা ইংরেজি গ্রামার এবং লিটারেচার শেষ। এই ক্লাসটা তুমি যদি খেয়াল করো দেখবা এক মাসে 61,000 স্টুডেন্ট দেখে ফেলছে এবং তুমি কমেন্টগুলো চেক করলেও বুঝতে পারবা। ওকে, সো তুমি এই ক্লাসটা অবশ্যই করবা এবং এই প্লেলিস্টের যতগুলো ক্লাস আছে এই ক্লাসগুলো তুমি যদি করো তাহলে তোমার 60% প্রিপারেশন কভার হয়ে যাবে। দেখো এখানে কি আছে, 17 ঘন্টায় ব্যাকরণ শেষ। এই ক্লাসটা আমাদের 5 লাখের বেশি স্টুডেন্ট করছে। এই ক্লাসটা করলে তোমার ব্যাকরণে যা আছে সব কভার হয়ে যাবে। সেমভাবে দেখো এখান থেকে ইংরেজি লিটারেচারের আলাদা করে ক্লাস দেওয়া আছে। মোটামুটি সব জিনিসগুলাই তোমার কভার হয়ে যাবে। ওকে, ইংরেজির যা লাগে একদম ফ্রিতেই। আর জিকে অংশ নিয়ে তো কথা বললাম, এখন আমরা একটু কম্প্যারিজন করে দেখবো যে প্রিভিয়াস ইয়ারের কমন টপিক আর এই কমন টপিকগুলো বানানো হয়েছে কিন্তু এই 100টা টপিককে অ্যানালাইসিস করে। হ্যাঁ, সো এই টপিকগুলো হচ্ছে এখানকার বিষয়। এখন আমি তোমাদেরকে একটু আমাদের হচ্ছে ইয়ারগুলো দেখাই। হ্যাঁ, মানে প্রিভিয়াসের প্রশ্নগুলো বা হচ্ছে আগের অন্যান্য যে টপিকগুলো থেকেও প্রশ্ন আসতো। এইখান থেকে আসো, আসার পরে কোথায় যাইতে হবে আমাদের, এই যে এইখান থেকে দাঁড়াও, এইখান থেকে তুমি যদি দেখো আমাদের সেন্ট্রালের প্রশ্ন, তাই না, লাস্ট ইয়ারের প্রশ্ন সেন্ট্রাল সকল বিশ্ববিদ্যালয়, এই যে এইখান থেকে দেখো 24-25-এর কমন টপিকগুলো দেখো। এই যে এইখান থেকে আসো 24-25-এরও কমন টপিকগুলো, আমরা তো 23-24-এর দেখলাম, 24-25-এরও কমন টপিকগুলো কোথায়, এই যে এইখান থেকে এই যে কমন টপিকগুলো দেখো, দেখবা এখানে ব্যাকরণ বেস, বাংলা সাহিত্য বেস, তো এইগুলো তো এরকম করে বললামই। এইখান থেকেও দেখো কমন টপিকগুলোর মধ্যে এমন টাইপের টপিক ছিল। সো মোটামুটি এই যে 2 বছরের যে প্রশ্ন প্যাটার্ন আছে এটা থেকে একটু হালকা ভিন্নতা আসতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু মোটামুটি এই প্রশ্ন বেস্ট যে এইখান থেকেই যে সব কমন আসবে বিষয়টা এমন না, একটু এবার আলাদা আসতে পারে। সো এই সব কিছু বিবেচনা করে আমরা আসলে তোমাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা কোর্স লঞ্চ করছি। সো ওই কোর্সে তুমি ভর্তি হইলে আমরা সব কিছু বিবেচনা করেই তোমাকে পড়াবো। ওকে, এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস থাকবে এবং ওইটার কোর্স ফি হচ্ছে 1499 টাকা বা হচ্ছে 1500 টাকা। এটা শুরু হবে হচ্ছে 25 এপ্রিল থেকে। ওকে, 25 এপ্রিল থেকে। সো এটাতে আমরা তোমাদের 90টা লাইভ ক্লাস নিব। ওকে, এবং এটাতে এক্সাম থাকবে হচ্ছে 3000 প্রশ্নের একটা, মানে পুরো এক্সাম কম্প্যাক্ট এক্সাম থাকবে, মানে যেটা থেকে যতটুকু প্রশ্ন দরকার, মানে যেভাবে দরকার আর কি, ডেইলি, উইকলি, মান্থলি, এই টাইপের সব এক্সামই থাকবে। আমি যদি তোমাদেরকে কোর্সটা দেখাই, তো এটাতে তোমরা আর মোটামুটি 20 জনের মতো হাইস্ট ভর্তি হইতে পারবা, কারণ আমাদের অলরেডি এইখানে প্রি বুক সহ এবং পেমেন্ট করে, ফুল পেমেন্ট করে ভর্তি হয় স্টুডেন্ট। এইখানে ফুল পেমেন্ট করছে 62 জন এবং এইখানে প্রি বুক আরও 30 জনের মতো আছে। তো এরকম 70, 80, 90-এর মতো আর কি আমাদের কাভার হয়ে গেছে। তো আমাদের এটা 100 জনের একটা ব্যাচ। তো তোমরা যদি চাও, এবং এটা তো অনেক লেট আছে ভর্তির, তারপরেও হচ্ছে এটা বুকড হয়ে গেছে, আমরা বুকড হওয়ার পরে আসলে এই কোর্সটা কন্টিনিউ করবো না। সো তুমি যদি চাও এটাতে আমাদের এনরোল করতে পারো। আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে গুগল মিটের মাধ্যমে হবে এবং এইখান থেকে তো সেই লাইভের রেকর্ডেড ভার্সনগুলো তুমি দেখে নিতে পারবা। সো এটাতে আমি যদি তোমাকে ডিটেলসটা দেখাই, দেখো এইখানে হচ্ছে আমাদের 25 এপ্রিল থেকে শুরু এবং 90টা লাইভ ক্লাস এবং 300 সেট এক্সামের এটা পরীক্ষা। ওকে, 1499 টাকা এটা কোর্স ফি। কতগুলা ক্লাস হবে, কোন সাবজেক্টের, সব ডিটেলস হচ্ছে এই যে এইখানে দেওয়া আছে। ওকে, সো এইখানের এই ক্লাসগুলো এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। এবং তুমি যদি আমাদের ক্লাস চেক করতে চাও, এই যে ইউটিউব চ্যানেলে এসে জাস্ট এই প্লেলিস্টটা দেখবা, তাইলে তোমার আইডিয়া হয়ে যাবে যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন এবং এই ক্লাসের কমেন্টগুলো দেখবা। দেখো এই ক্লাসটা 20,000 স্টুডেন্ট পছন্দ করছে, 5,09,000 স্টুডেন্ট করছে এক বছরে। কমেন্টও দেখবা 1500 কমেন্ট আছে, তুমি চেক করে দেখলে বুঝতে পারবে এগুলো। সো এই হচ্ছে আমাদের বিষয়। আর এই কোর্সে ভর্তি হইলে তুমি আমাদের এই ওয়েবসাইটের ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবা, মানে আমাদের ওয়েবসাইটে টপিক অনুসারে আলাদা আলাদা করে এক্সাম দিতে পারবা, মানে তোমার যা ইচ্ছা আছে সেইভাবে পরীক্ষা দিতে পারবা। তারপরে এইখানে ভুল প্রশ্নগুলো আবার যাচাই করতে পারবা, অ্যাকিউরেসি রেট দেখতে পারবা। হ্যাঁ, ভুল প্রশ্নগুলো তোমার কোথায় কোনগুলা ভুল এবং কতগুলা প্রশ্ন ঠিক, কতগুলা ভুল, সেই ভুলগুলার আবার এখানে পরীক্ষা, সব টাইপের অপশন তুমি আমাদের পাবা। তো মোটামুটি তোমার জন্য একটা বেস্ট কোর্স হইতে পারে সেন্ট্রাল ইউনিভার্সিটির। এবং যেহেতু আর 8-10টা সিট বাকি আছে, এই 8-10টা তোমরা মানে যারা আগে মেসেজ দিবা বা ভর্তি হবা তারা এখানে অ্যাডমিট হইতে পারো। সো এটাতে যারা ভর্তি হইতে চাও তারা আমাকে এই নাম্বারে একটা নক দিবা, 018636029, এই নাম্বারে আমাকে একটা নক দিবা। 63546029 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে পুরোপুরি ডিটেলসটা আমি দিব, অথবা ফেসবুক পেজ অথবা ভিডিওর ডেসক্রিপশন চেক করো, পুরো ডিটেলস পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।